বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, প্রতিদিন অফিসে যাওয়ার পথে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ছোট্ট বাচ্চাটিকে দেখেন, যে হয়তো হাতে বেলুন বা খেলনা বিক্রি করছে, সেই যদি হঠাৎ আপনার নিজের সন্তান হয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এরকমই ঘটেছিল রূপালীর জীবনে। প্রতিদিন গাড়ি থামলেই তার চোখ খুঁজে নিত সেই কিশোরটিকে। এলোমেলো চুল, ময়লা জামা কাপড় আর অদ্ভুত রকমের ভাঙা হাসির আড়ালে লুকিয়েছিল এক অজানা ইতিহাস। রূপালী বুঝতেই পারেননি তার প্রতি যে টান তিনি অনুভব করেন, সেটি কেবল মানবিক সহানুভূতি নয়, বরং রক্তের টান। ভাগ্যের অদ্ভুত পরিহাসে একদিন একটি দুর্ঘটনার পরই সত্য প্রকাশ্যে আসে। রূপালী জানতে পারলেন এই শিশুই সেই সন্তান যাকে ৮ বছর আগে নির্মম পরিস্থিতির কারণে তাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু কেন এমন হয়েছিল? দুর্ঘটনার পর কি ঘটল? আর যখন স্বামী অর্ণব সবকিছু জানতে পারলেন, তখন তাদের সংসার কোন দিকে মোড় নিল? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে পুরো গল্পে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে অনুরোধ, লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দিল্লির নেহেরু প্লেস এলাকায় কম্পিউটারের দোকান চালাতেন অর্ণব নামে এক ব্যক্তি। স্ত্রী রূপালীকে নিয়ে তিনি প্রতিদিন বদরপুর বর্ডার থেকে গাড়ি চালিয়ে দোকানে যেতেন। সিগন্যালে দাঁড়ালে ভিড় করত অনেক শিশু। কেউ ভিক্ষা চাইত, কেউ বেলুন বিক্রি করত, কেউ বা গাড়ির কাঁচ মুছত। সেই শিশুদের ভিড়ের মধ্যেই ছিল এক কিশোর, নাম আবির। বয়স 10-11 বছরের বেশি নয়। একদিন দৌড়ে এসে সে অর্ণব রূপালীর গাড়ির সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, একটা বেলুন নেবেন? রূপালী মুচকি হেসে উত্তর দিলেন, বেলুন দিয়ে আমি কি করব? আবির সরলভাবে বলল, আপনার বাচ্চাকে দেবেন। তখন রূপালী হাসলেন আর বললেন, আমার তো এখনো বাচ্চা জন্মায়নি, ততক্ষণ পর্যন্ত এগুলো ফেটে যাবে। সে সময় তিনি 6 মাসের গর্ভবতী ছিলেন। কিশোরের উত্তর ছিল চমকপ্রদ, না আন্টি, যদি আপনি এগুলো আগলে রাখেন তবে কিছুই হবে না। রূপালীর মন ছুঁয়ে গেল তার কথা। তিনি 2টি বেলুন কিনলেন। সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় গাড়ি আবার চলতে শুরু করল। এরপর থেকে মাঝে মধ্যেই সেই ছেলেটি এসে দাঁড়াত, কখনো বেলুন, কখনো কলম বিক্রি করত। রূপালীও হাসি মুখে কিনে নিতেন, কখনো গোপনে কিছু টাকা বাড়তি দিয়ে দিতেন। ধীরে ধীরে তাদের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক গড়ে উঠল। কিন্তু হঠাৎ করেই আবিরকে আর দেখা গেল না। রূপালীর চোখ প্রতিদিন খুঁজত তাকে। অবশেষে জানতে পারলেন এক ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে সে। রূপালী আর স্থির থাকতে পারলেন না। তিনি ছুটে গেলেন সেই বস্তিতে যেখানে আবির থাকত। সেখানে পৌঁছে দরজায় বসে থাকা এক বৃদ্ধা মহিলাকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন, কারণ তিনি ওই মহিলাকে আগেই চিনতেন। মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, মা, আমি তোর ছেলেকে আর বাঁচাতে পারলাম না। এই কথা শোনামাত্র রূপালী স্তব্ধ হয়ে গেলেন। তিনি কাঁপা গলায় বললেন, কি বলছেন? আবির আমারই সন্তান? বৃদ্ধা মাথা নেড়ে সম্মতি দিলেন। রূপালী ভেঙে পড়লেন, বুক চাপড়েতে চাপড়েতে কাঁদতে লাগলেন, আমি কত ভাগ্যহীনা, নিজের সন্তানকে চিনতে পারিনি। চারপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকল, কারণ তাদের কাছে তো রূপালী কেবল এক উচ্চবিত্ত ভদ্রমহিলা, অথচ বাস্তবে তিনি আবিরের মা। বিয়ের 1 বছর পর রূপালীর ঘরে জন্ম নেয় এক শিশু। বাবার নামের প্রথম অক্ষর ধরে তার নাম রাখা হয় আবির। কিন্তু সন্তান জন্মের আর 1 বছর পার হতেই রূপালী টের পেলেন তিনি এক বিশাল ভুল করে ফেলেছেন। কারণ আকাশ আসলে সাধারণ মানুষ নন, বরং অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিল। সে নানা গ্যাংয়ের হয়ে কাজ করত, কখনো ভাড়াটে খুনি হিসাবেও নাম কুড়িয়েছিল। রূপালী অনেকবার স্বামীকে বুঝিয়েছিলেন, এ পথ ছেড়ে দাও, এটা তোমার জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। কিন্তু আকাশ কোনোভাবেই বদলাল না, বরং দিন দিন অপরাধের গভীরে তলিয়ে যেতে লাগল। শেষমেশ যা হওয়ার তাই হল। একদিন প্রতিদ্বন্দ্বীরা তাকে আক্রমণ করে মেরে ফেলে। রূপালী যদিও মনের ভেতরে আগেই আঁচ করেছিলেন আকাশের জীবন এভাবেই শেষ হবে, তবুও তিনি নিজের মনে সান্ত্বনা খুঁজলেন সন্তানের দিকে তাকিয়ে। বললেন, আমার ছেলে আছে, ওই আমার বেঁচে থাকার কারণ, ওকেই আঁকড়ে ধরে আমি পথ চলব। তখন তার বিয়ের বয়স হয়েছিল মাত্র 2.5 বছর। কিছুদিন পর অপ্রত্যাশিতভাবে রূপালীর বাবা মা তার কাছে চলে আসেন। যেদিন থেকে সে আকাশকে বিয়ে করেছিল, সেদিন থেকেই তারা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। কিন্তু জামাইকে হারানোর পর আর একা মেয়ের দুরবস্থা দেখে তাদের মন গলল। তারা রূপালীকে বুকে টেনে নিলেন, অশ্রুসিক্ত চোখে বললেন, মা, যা হয়ে গেছে তা ভুলে যাও, মানুষ চলে গেছে,
তাকে আর ফিরিয়ে আনা যাবে না। তোমার বয়স এখনো খুব কম, এসো আমরা তোমার নতুন করে বিয়ে দিই, তুমি নতুন জীবন শুরু করো। কিন্তু এখানে শর্ত ছিল, সন্তানকে সঙ্গে রাখা যাবে না। রূপালী আতঙ্কিত হয়ে বললেন, না, আমি আমার সন্তানকে কখনো ছেড়ে যেতে পারবো না। কিন্তু তার বাবা মায় বোঝাতে লাগলেন, এই সমাজে কোনো পুরুষ তোমাকে গ্রহণ করবে না যদি সন্তানকে সঙ্গে রাখো। তুমি জীবনের বাকি সময় একা টিকতে পারবে না। শুধু তার বাবা মাই নয়, আকাশের বাবা মা অর্থাৎ আবিরের দাদা দাদিও এই কথায় সায় দিলেন। তারা রূপালীকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, তোর বয়স খুবই কম, সামনে পুরো জীবন পড়ে আছে। কিন্তু এখানে শর্ত ছিল, সন্তানকে সঙ্গে রাখা যাবে না। রূপালী আতঙ্কিত হয়ে বললেন, না, আমি আমার ছেলেকে কখনো ছেড়ে যেতে পারবো না। কিন্তু তার বাবা মা বোঝাতে লাগলেন, এই সমাজে কোনো পুরুষ তোমাকে গ্রহণ করবে না যদি সন্তানকে সঙ্গে রাখো। তুমি জীবনের বাকি সময় একা টিকতে পারবে না। রূপালীর বুক ভেঙে গেল। শেষ পর্যন্ত সামাজিক বাস্তবতার চাপে তিনি আর কিছু করতে পারলেন না। দীর্ঘ ভেবেচিন্তে বাধ্য হলেন আবিরকে দাদা দিদার কাছে রেখে নিজের বাবা মায়ের সঙ্গে ফিরে আসতে। বিদায়ের মুহূর্তে তার কান্নায় চারপাশের মানুষও কেঁদে উঠেছিল। বুক ফেটে গেলেও রূপালী চলে গেলেন। রূপালীর বাবা মা মেয়েকে নতুন করে গুছিয়ে দিতে চাইলেন। তারা এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় করালেন দিল্লির এক যুবকের সঙ্গে, নাম অর্ণব। সে শিক্ষিত, ভদ্র ও ব্যবসায়িক পরিবার থেকে আসা। নেহেরু প্লেস এলাকায় কম্পিউটারের দোকান ছিল তার। সাক্ষাতে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হল। অর্ণব রূপালীকে পছন্দ করলেন, রূপালীরও তার প্রতি আস্থা জন্মাল। দ্রুত বিয়ের সিদ্ধান্ত হল। তবে এখানে একটি বড় সত্য লুকোনো থাকল। অর্ণব বা তার পরিবারকে কিছুই জানানো হলো না রূপালীর আগের বিয়ে বা সন্তানের কথা। তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো অবিবাহিত তরুণী হিসেবে। অর্ণব বিয়ের পর ভীষণ খুশি হলেন। রূপালীর সৌন্দর্যই নয়, তার জীবনের অভিজ্ঞতা ও সহনশীলতা অর্ণবকে মুগ্ধ করেছিল। তিনি মনে মনে বললেন, এমন মেয়ে আমার জীবনের সঠিক সঙ্গী। লখনৌতে বিয়ের কিছুদিন কাটিয়ে তারা দিল্লিতে চলে এলেন। বদরপুরে একটি ফ্ল্যাটে সংসার শুরু হলো। অর্ণব প্রতিদিন রূপালীকে নিয়ে দোকানে যেতেন। রূপালী দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরে বিয়ে সংসারের ফাঁকে স্নাতকও শেষ করেছিলেন। তাই দোকানের কাজে সেও সহায়তা করতেন। দুজন কর্মচারী রেখেছিলেন, ফলে ব্যবসাও ভালো চলছিল। তাদের সংসার ধীরে ধীরে গড়ে উঠছিল শান্তিপূর্ণ আর সুখের পথে। কিন্তু অন্যদিকে আবিরের জীবন তখন একেবারেই ভিন্ন স্রোতে ভেসে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কাকতালীয়ভাবে সঙ্গম বিহারের বস্তিতে পৌঁছে গেলে সবকিছু বদলে যায়। সেখানে আবিরের দিদাকে সামনে দেখে তার বুক কেঁপে উঠল। ভেতরে ভেতরে মনে প্রশ্ন জাগল, না, কি এই আমার আবির? দিদা রূপালীকে দেখে হকচকিয়ে গেলেন। চোখে জল এসে গেল। কাঁপা গলায় বললেন, হ্যাঁ মা, ওই তোমার ছেলে আবির। কথাটা শুনে রূপালী স্তম্ভিত হয়ে গেলেন। আতঙ্কে কাঁপতে কাঁপতে বললেন, আমার ছেলে কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলো। দিদা কান্নাজড়িত কণ্ঠে জানালেন, আবির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, অবস্থা একদম আশঙ্কাজনক। প্রতিবেশী কয়েকজন মহিলার সঙ্গে নিয়ে রূপালী ছুটে গেলেন সফদরজং হাসপাতালে। সেখানে গিয়ে দেখলেন আবিরের পিসি তাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। রূপালীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ডাক্তাররা ভালো কিছু বলছে না, অবস্থা খুব খারাপ, হয়তো বাঁচবেই না। এ কথা শুনে রূপালীর বুক ভেঙে গেল। তিনি আর চোখের পানি সামলাতে পারলেন না। শোকাতর কণ্ঠে বলতে লাগলেন, না, আমার আবির আমাকে ছেড়ে যেতে পারে না। সবাই দোয়া করো, আল্লাহ যেন আমার ছেলেকে ফিরিয়ে দেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছিল। আবির তখনও আইসিইউতে। ডাক্তাররা নিশ্চিত কোনো বক্তব্য দিচ্ছিল না। এই সময় অর্ণব বারবার ফোন করছিলেন। প্রথমে রূপালী ফোন ধরেননি, পরে একবার ধরতেই কান্নাজড়িত কণ্ঠে বললেন, অর্ণব, বাচ্চাটার অবস্থা খুব খারাপ, ডাক্তাররা আসার কিছুই বলছে না, আমাকে ক্ষমা করো, আজ আমি বাসায় ফিরতে পারবো না। অর্ণব ফোনের ওপাশে চুপ করে গেলেন কিছুক্ষণ। তারপর খানিকটা বিরক্ত সুরে বললেন, তুমি কি বলছো? হাসপাতালে পড়ে আছো? দিল্লির মতো শহরে অচেনা একটা বাচ্চার জন্য এত আবেগে ভেসে যাওয়া কতটা ঠিক? চাইলে ওর চিকিৎসার খরচ দিয়ে দাও,
কিন্তু এভাবে কেঁদে পড়ে থাকা মোটেও যুক্তিসঙ্গত নয়। যতই অর্ণব যুক্তি দিচ্ছিলেন, রূপালীর মনে তখন একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, এ তো আমার আবির, আমার বুকের টুকরো, আমি ওকে হারাতে পারব না। অর্ণব বিরক্ত স্বরে আবার বললেন, কারো জন্য এতটা বাড়াবাড়ি করার মানে কি? ওখানে তো ডাক্তার আছে, আত্মীয় আছে, মা বাবা আছে। প্রতিদিন দিল্লিতে এরকম কত দুর্ঘটনা ঘটে। তুমি যদি এমন আবেগপ্রবণ হয়ে পড়ো, সংসার কিভাবে সামলাবে? রূপালী কেঁপে ওঠা গলায় ফিসফিস করে বললেন, অর্ণব, এখন আমি কিছু ব্যাখ্যা করতে পারবো না, শুধু আমাকে ক্ষমা করো। এই বলে তিনি ফোন কেটে দিলেন। এরপর মোবাইল পুরোপুরি বন্ধ করে ফেললেন। দুরাত কেটে গেল। তৃতীয় দিনের সকালে ডাক্তাররা এসে পরিবারের সবাইকে জানালেন, বাচ্চার অবস্থা এখনও সংকটজনক। যদি আজ জ্ঞান ফিরে পায় তাহলে আশার আলো থাকবে, কিন্তু না হলে আমরা কিছুই নিশ্চয়তা দিতে পারছি না। সবার বুক ধকধক করছিল। কিছুক্ষণ পরেই আরেকজন ডাক্তার খুশির হাসি নিয়ে বাইরে বেরিয়ে এসে বললেন, সুসংবাদ আছে, রোগী জ্ঞান ফিরে পেয়েছে, এখন আপনারা দেখা করতে পারবেন। এই খবর শুনেই আশেপাশে আনন্দাস্রোত ঘেঁষে গেল। আত্মীয়রা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রূপালী ছুটে গিয়ে আইসিইউতে ঢুকলেন। ধীরে ধীরে আবির চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, আন্টি, আপনি এসেছেন? রূপালী আর নিজেকে সামলাতে পারলেন না। চোখ ভিজে উঠে ছেলেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন, না সোনা, আমি শুধু আন্টি নই, আমি তোমার মা। কথাটা বলেই তিনি ছেলেকে চুম্বনে ভরিয়ে দিলেন, বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে রাখতে চাইলেন। কিন্তু ডাক্তার দ্রুত এগিয়ে সে সতর্ক করলেন, অতিরিক্ত আবেগ দেখাবেন না, ওর বিশ্রাম খুব জরুরি। রূপালী বারবার মাথা নুয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অন্তত আবিরকে জীবিত দেখে তার বুকের বোঝা অনেকটা হালকা হল। পরবর্তী 3 দিন তিনি হাসপাতালেই ছিলেন। কারো সঙ্গে যোগাযোগ করলেন না, এমনকি অর্ণবের ফোনও আর ধরলেন না। মোবাইল পুরোপুরি বন্ধ রেখেছিলেন। এদিকে অর্ণব দিন দিন অস্থির হয়ে উঠছিলেন। অবশেষে পরিচিত কয়েকজনের মাধ্যমে খবর নিয়ে তিনি সাঙ্গম বিহারে গেলেন। সেখানে স্থানীয়দের মুখে পুরো ঘটনার আসল চিত্র শোনার পর তিনি হতবাক হয়ে গেলেন। জেনে গেলেন আবির আসলে রূপালীরই সন্তান। অর্ণব তড়িঘড়ি করে সফদরজং হাসপাতালে এসে রূপালীর সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আমাকে বড় প্রতারণা করেছ। এত বছর ধরে এই বিশাল সত্য লুকিয়ে রাখলে কিভাবে? এভাবে ধোঁকা দেওয়া কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। রূপালী একটিও শব্দ উচ্চারণ করলেন না। মাথা নিচু করে শুধু চোখের পানি মুছতে লাগলেন। অর্ণব রাগে ফুঁসতে ফুঁসতে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেলেন। রূপালীর মনে তখন একটাই সান্ত্বনা, যাই হোক, আমার সন্তান অন্তত বেঁচে আছে। 1 সপ্তাহ পরে ডাক্তাররা অবশেষে আবিরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেন। রূপালী তাকে নিয়ে আবার সঙ্গম বিহারে ফিরে গেলেন। নিজের হাতে সন্তানের যত্ন নিতে শুরু করলেন। কিন্তু যখন তিনি অর্ণবকে ফোন করার চেষ্টা করলেন, দেখলেন নম্বর ব্লক করা। শুধু তাই নয়, অর্ণব তার পুরো পরিবারকেও বলে দিয়েছে যাতে তারা রূপালীর কল রিসিভ না করে। 10 দিন কেটে গেল। হঠাৎ এক সকালে অর্ণব তার মা ও বোনকে নিয়ে সেই সঙ্গম বিহানের বাড়িতে এসে হাজির হল, যেখানে আবির থাকত। রূপালী তাদের চোখে পড়তেই বুকের ভেতর চাপা কান্না উছলে উঠল। ছেলেকে আঁকড়ে ধরে হাহাকার করে কেঁদে ফেললেন। তার এই ভাঙাচোরা অবস্থা দেখে অর্ণবের মা বোন নির্বাক হয়ে গেলেন। এমনকি কঠিন স্বভাবের অর্ণবের বাবার চোখেও জল এসে পড়ল। আবিরের দিদা রূপালীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, মা, আর কেঁদো না, এবার আমাদের সঙ্গে ফিরে চলো, এতটা দুঃখ একা বয়ে বেরিও না। রূপালী কাঁপা গলায় বললেন, না, আমি ফিরব না। তোমরা সব কিছুই এখন জানো, আমি আমার সন্তানকে আর কারো কাছে ছেড়ে দিতে পারবো না। দিদা গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন, কে বলেছে তোমাকে আলাদা থাকতে হবে? মা ও সন্তানের মাঝে দূরত্ব তৈরি করা সবচেয়ে বড় অপরাধ। আমরা কখনোই সেটা চাই না। তুমি আবিরকে নিয়ে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, আমাকেও সঙ্গে নিতে হবে, কারণ আমার নাতি ছাড়া আমিও আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই কথা শুনে রূপালীর বুকের বাঁধ ভেঙে গেল। কান্না ভেজা চোখ ধীরে ধীরে ঘুরে গেল অর্ণবের দিকে। তার দৃষ্টি যেন নীরব প্রশ্ন করছিল, তুমি কি চাও? কিছুক্ষণ নীরব থেকে অর্ণব হঠাৎ ভাঙা গলায় বলল, চলো রূপালী, তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারি না। এই একটিমাত্র বাক্য শুনে রূপালীর বুকের সব কষ্ট আর অভিমান গলে গেল। তিনি ছুটে গিয়ে অর্ণবের বুকে মুখ লুকিয়ে দিলেন। দুজনের চোখেই অশ্রু, কিন্তু সেই অশ্রুর ভেতর ছিল শান্তি,
আর অগাধ ভালোবাসা। তারপর তারা আবিরকে কোলে নিয়ে দিদাকে পাশে বসিয়ে বদরপুরের পথে রওনা দিলেন। সেদিন থেকেই শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায়। অবশেষে তারা ঘরে ফিরল, মা, সন্তান, স্বামী আর দিদাকে নিয়ে। রূপালীর সংসার আবার পূর্ণতা পেল। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। এটাই ছিল আজকের হৃদয় ছোঁয়া গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গেই থাকুন। সামনে আরও অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে হাজির হব। দ্বীপ নতুন গল্প মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।